ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে সাবজেক্টটি পড়াবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ঠিক আছে? সেটা জিলেট এক্সামিনেশন নয় শুধু, সেটা তোমাদের সেমিস্টার এক্সামিনেশনের জন্য খুব হেল্পফুল হবে। তো যারা জিলেট এক্সাম দিচ্ছ তারা তো সেটা দেখবে, এবং যারা ফার্স্ট সেমিস্টারে থাকবে তাদেরকেও তোমরা এটা দেখতে বলবে, তোমাদেরকেও এটা হেল্পফুল হবে যারা ফার্স্ট সেমিস্টারে আছে। ঠিক আছে? তো আজকে আমি যেটা প্রথমে পড়াবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পরিচয়। তো সাবজেক্টটা শুরু করার আগে সেই সাবজেক্টটার ইন্ট্রোডাকশনটা জানা খুব দরকার। ঠিক আছে? সেই সাবজেক্টটা কী, সাবজেক্টটাতে কী পড়ানো হয়, কেন পড়বো সেটাই যদি না জানি তাহলে বাকি জিনিসগুলো পড়ে লাভ নেই, তাহলে সেই বাকি জিনিসগুলোতে ইন্টারেস্ট পাওয়া যাবে না। আমি একটাই সাজেশন করব তোমাদেরকে, শুধু এই সাবজেক্ট না, যে কোনো সাবজেক্ট পড়ার আগে তার ইন্ট্রোডাকশনটা আগে ভালো করে পড়ে নিয়ে মানে পড়া দরকার। যে সাবজেক্টটা কী, সাবজেক্টটাতে কী কী পড়ানো হয় এবং কেন পড়ায়, তারপরে বাকি জিনিসগুলো পড়া উচিত। তাহলেই কিন্তু সাবজেক্টটা ভালো লাগবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। যে আমি হঠাৎ করে কোনো একটা চ্যাপ্টার বা বিষয়কে আমি পড়লাম, ভালো লাগবে না। প্রথমে আমাকে সেই সাবজেক্টটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে? চলো তাহলে দেখে নিই কী আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটাতে। হোয়াট ইজ মেকানিক্স? ঠিক আছে? তো মেকানিক্সটা কি সেটা আগে জানবো, তারপরে জানবো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা কি। সো it is the branch of science which deals with the physical state of the object at rest or motion under the action of force. ঠিক আছে? তাহলে মেকানিক্সটা কি? মেকানিক্সটা অবশ্যই একটি ব্রাঞ্চ অফ সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের একটি ব্রাঞ্চ মানে শাখা, যেটাতে আলোচনা করা হয় বিভিন্ন বডির ফিজিক্যাল স্টেট নিয়ে, ফিজিক্যাল স্টেট অফ দ্য অবজেক্ট অর বডি অ্যাট রেস্ট অর মোশন কন্ডিশন। সেটা রেস্টও থাকতে পারে বা মোশনও থাকতে পারে, আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স, ফোর্সের আন্ডারে। ঠিক আছে? সেটা হচ্ছে মেকানিক্স। ঠিক আছে? অর্থাৎ মেকানিক্স ডিলস উইথ অবজেক্ট আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স। অর্থাৎ মেকানিক্স মানেই কিন্তু ফোর্স থাকতে হবে, ফোর্স ছাড়া হবে না কিন্তু। সেই ফোর্সের আন্ডারে বডি বা অবজেক্টটা রেস্টও থাকতে পারে বা মোশনও থাকতে পারে, কিন্তু মেকানিক্স মানেই কিন্তু ফোর্স থাকবেই। এখানে যা গল্প হবে, মেন যে ফান্ডা সেটা কিন্তু ফোর্স নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? তো এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কি। তাহলে মেকানিক্স কি জানলাম, এই যে মেকানিক্সের যে অ্যাপ্লিকেশন পার্ট বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং প্রবলেমে, সেটাই হচ্ছে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, মানে দ্য অ্যাপ্লিকেশন অফ মেকানিক্স টু দ্য ইঞ্জিনিয়ারিং প্রবলেম, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এটাকে আমরা অ্যাপ্লাইড মেকানিক্সও বলতে পারি। দ্যাটস অ্যাপ্লিকেশন টু দ্য ইঞ্জিনিয়ারিং প্রবলেম। ঠিক আছে? সেটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ওকে, এবার হচ্ছে মেকানিক্সের বিভিন্ন ভাগ আছে, টাইপ অফ মেকানিক্স। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে মেকানিক্স অফ রিজিড বডি। ঠিক আছে? অর্থাৎ দৃঢ় বস্তুর নিয়ে এখানে আলোচনা করা হয়, রিজিড বডি। ঠিক আছে? সেকেন্ড ওয়ান ইজ মেকানিক্স অফ ডিফর্মেবল বডি, যেসব বডিগুলো ডিফর্মেশন হয় আন্ডার দ্য অ্যাকশন অফ লোড সেটাকে ডিফর্মেবল বডি বলে, যেটা আমি পরেও বলবো এটা। অ্যান্ড থার্ড ওয়ান ইজ মেকানিক্স অফ ফ্লুইড, এখানে ফ্লুইড নিয়ে আলোচনা করা হয়, মেকানিক্স অফ ফ্লুইড। অর্থাৎ ফ্লুইড বলতে ফ্লুইডের মধ্যে পড়ে লিকুইড আর গ্যাস, লিকুইড আর গ্যাস দুটো মিলে হচ্ছে ফ্লুইড, অর্থাৎ যে ফ্লো করতে পারে সেটাই হচ্ছে ফ্লুইড। ঠিক আছে? লিকুইডের মধ্যে পড়ে হচ্ছে ওয়াটার, অয়েল এটসেট্রা। আর গ্যাসের মধ্যে তো আমরা জানি বিভিন্ন ধরনের গ্যাস আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে যাবতীয় গ্যাস। এবার হচ্ছে এই রিজিড বডি আর ডিফর্মড বডি, এই দুটোকে বলা হয় সলিড বডি। ঠিক আছে? এই জন্য এই দুটোকে একসাথে বলা হয় মেকানিক্স অফ সলিড। ঠিক আছে? অর্থাৎ সলিড বডি দুই ধরনের হয়, একটা হচ্ছে রিজিড বডি, একটা হচ্ছে ডিফর্মেবল বডি। যখন অনলি রিজিড বডি নিয়ে ডিসকাস করা সেটা হচ্ছে মেকানিক্স অফ রিজিড বডি, আর যখন ডিফর্মেবল বডি নিয়ে আলোচনা করা সেটা হচ্ছে মেকানিক্স অফ ডিফর্মেবল বডি। অর্থাৎ দুটো মিলে মেকানিক্স অফ সলিড। ঠিক আছে? এবার হচ্ছে মেকানিক্স অফ রিজিড বডি হচ্ছে আবার দুই ধরনের। শুধু মেকানিক্স অফ রিজিড বডি দুই ধরনের বলাটা ভুল হবে, মেকানিক্স অফ ফ্লুইড যেটা আছে সেটাও কিন্তু দুই ধরনের। ঠিক আছে? এখানে আমার জায়গা হয়নি দেখে আমি এখানে দেখাইনি, মেকানিক্স ফ্লুইডেরও এই ক্লাসিফিকেশনটা আছে। ঠিক আছে? যেটা হচ্ছে এক নম্বর স্ট্যাটিক, ডাইনামিক। ডাইনামিক আবার দুই ধরনের, একটা হচ্ছে কাইনেমেটিক্স, একটা হচ্ছে কাইনেটিক্স। সেম জিনিস কিন্তু ফ্লুইড মেকানিক্সেও আছে, ফ্লুইড স্ট্যাটিক, ফ্লুইড ডাইনামিক্স, যেটা আমরা অনেকে
পড়েছি, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো তারা জানো। এই ডাইনামিক্স আবার দুই ধরনের, একটা হচ্ছে কাইনেমেটিক্স, একটা হচ্ছে কাইনেটিক্স, ঠিক আছে, যেটা আমি পরে বলছি কোনটাকে কী বলা হচ্ছে, ঠিক আছে। তো এবার স্ট্যাটিক্সটা কি, ঠিক আছে, বোঝা যাচ্ছে স্ট্যাটিক মানে স্থির, ঠিক আছে, যেটা রেস্টে থাকবে আন্ডার দ্য অ্যাকশন অফ লোড। অর্থাৎ স্ট্যাটিক হচ্ছে ডিলস উইথ ফোর্সেস অ্যান্ড ইটস এফেক্ট ওয়েন দ্য বডি ইজ অ্যাট রেস্ট কন্ডিশন। যখন রেস্ট কন্ডিশন থাকবে তো এটা হচ্ছে স্ট্যাটিক। এখানে আমি একটা ডায়াগ্রাম দেখেছি, ব্রিজ ফ্রিজ যেগুলো আছে এগুলো সব স্ট্যাটিক কন্ডিশন, এর উপরে লোডগুলো অ্যাপ্লাই হচ্ছে, এর অ্যানালাইসিস হবে এবং এখানে টোটালি স্ট্যাটিক কন্ডিশনে, ঠিক আছে। এবার ডাইনামিক, আমরা জানি ডাইনামো থেকে ডাইনামিক ওয়ার্ডটা এসে, যার অর্থ হচ্ছে মোশন, মুভমেন্টে থাকবে। অর্থাৎ এটা ডিলস উইথ ফোর্সেস অ্যান্ড ইটস এফেক্ট ওয়েন দ্য বডি ইজ ইন মুভিং কন্ডিশন। বডিটা যখন মুভিং কন্ডিশনে থাকবে সেটা হচ্ছে ডাইনামিক্স, ঠিক আছে। তাহলে আমি তখন আবার কি বললাম আগে, ডাইনামিক্স আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাইনেমেটিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স, ঠিক আছে। তাহলে এবার কাইনেমেটিক্স কি, কাইনেমেটিক্স আর কাইনেটিক, ডাইনামিকের ভাব। ডাইনামিক মানে যেখানে হচ্ছে ফোর্স এবং বডির মোশন নিয়ে আলোচনা করা, ঠিক আছে। এবার এর মধ্যেই যেখানে শুধুমাত্র বডির মোশন নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ডাইনামিক্স হুইচ ডিলস উইথ দ্য বডিজ ইন মোশন উইদাউট এনি রেফারেন্স টু দ্য ফোর্সেস হুইচ আর রেসপন্সিবল ফর দ্য মোশন। অর্থাৎ যেখানে বডির মোশন নিয়ে আলোচনা করা হবে কিন্তু সেই মোশনটার কজ, অর্থাৎ তার কারণ কি, অর্থাৎ তার উপর যে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেই ফোর্স নিয়ে কোনো আলোচনা করা হবে না, বা সেই রেসপন্সিবল যে ফোর্স বা এজেন্ট, কেন মোশন হচ্ছে, কেন হচ্ছে, কী হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করা হবে না, শুধুমাত্র তার মোশন নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। সেটা হচ্ছে কাইনেমেটিক্স। তাহলে এবার কাইনেটিক্স আমরা বুঝে গেছি কী হতে পারে, যেখানে মোশন এবং তার কজ, অর্থাৎ তার কারণ, অর্থাৎ তার ফোর্স নিয়ে আলোচনা করা হবে সেখানে, অর্থাৎ মোশন অ্যাজ ওয়েল অ্যাজ ফোর্স দুটো নিয়েই যখন আলোচনা করা হবে সেটা হচ্ছে আমার কাইনেটিক্স, ঠিক আছে। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ডাইনামিক্স হুইচ ডিলস উইথ দ্য বডিজ ইন মোশন অ্যান্ড ইটস কজেস, অর্থাৎ ফোর্স, ঠিক আছে। তাহলে মনে থাকবে তো, কাইনেমেটিক্স হচ্ছে অনলি মোশন, কাইনেটিক্স হচ্ছে মোশন অ্যান্ড ইটস কজ, ঠিক আছে। এবার যেটা আমার মেকানিক্স পড়তে গেলে কিছু ইম্পর্টেন্ট টার্মস আমাদের প্রথমে জানতে হবে বা আমরা পড়তে গেলে পাবো, তো এটা ছোটো ছোটো কিছু ডেফিনেশন আছে সেটা আমাদেরকে জানতে হবে, যেটা এর মধ্যে অনেক কিছু আমরা জানি, দেখলেই বুঝতে হবে, অলরেডি তোমরা বুঝে গেছো হয়তো। একটা হচ্ছে রিজিড বডি, যেটা একটু আগেই বললাম, রিজিড মানে দৃঢ় বস্তু, ইট ডাজ নট চেঞ্জ ইটস জিওমেট্রি অ্যান্ড সাইজ আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স। অর্থাৎ আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্সে এর কোনো ডিফরমেশন বা চেঞ্জ হবে না, জিওমেট্রির চেঞ্জ হবে না, যেরকম সেরকমই থাকবে, দ্যাট ইজ কল রিজিড বডি, দৃঢ় বস্তু। এটা একটা তোমরা নোট ডাউন করে নিতে পারো যে ইন আওয়ার ডে লাইফ, অ্যাকচুয়াল লাইফ, দেয়ার ইজ নো রিজিড বডি, অর্থাৎ 100% রিজিড বডি বা আইডিয়ালি রিজিড বডি বলে কিছু হয় না। অর্থাৎ কোনো বস্তুর উপরে আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোড বা ফোর্স দিব, তার ডিফরমেশন হবে না, কিন্তু আমি যদি সেই অ্যামাউন্টটা বাড়াতে থাকি একটা সার্টেন লিমিটে গিয়ে কিন্তু তার ডিফরমেশন হবে, ঠিক আছে, এবং একটা সার্টেন টাইমে গিয়ে কিন্তু সেটা ব্রেকও করে যাবে, ফেল করে যাবে। অর্থাৎ 100% রিজিড বডি বলে কিন্তু কিছু নেই, আইডিয়াল রিজিড বডি কিছু হয় না। কিন্তু অ্যাজ ওয়েল যে বডিগুলো যত বেশি লোড সাস্টেন করতে পারে, অর্থাৎ লোড অ্যাপ্লাই করলেও সহজে ডিফর্মেশন হয় না, লোড ক্যারিং ক্যাপাসিটি অনেক বেশি, তখন সেই বডিগুলোকে আমরা রিজিড বডি হিসাবে আমাদের এই মেকানিক্সে আমরা সেটাকে ধরি, ঠিক আছে। কিন্তু 100% রিজিড বডি বলে কিছু হয় না, সেটা তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে ডিফর্মেবল বডি, ডিফর্মেশন যার হয় জাস্ট রিজিড বডির উল্টো, অর্থাৎ ইট চেঞ্জেস ইটস জিওমেট্রি অ্যান্ড সাইজ আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স, দ্যাট ইজ কল ডিফর্মেবল বডি, ঠিক আছে। নেক্সট ইজ পার্টিকেল, এমনি আমরা পার্টিকেল বলি, ক্ষুদ্র বস্তু বা ক্ষুদ্র কণা, ছোটো ছোটোগুলোকে পার্টিকেল বলা হয়, যেরকম আমরা বলি ডাস্ট পার্টিকেল, বালি কণা, ঠিক আছে, অর্থাৎ ছোট্ট ছোট্ট কণা। অর্থাৎ তাহলে এটার ডেফিনেশন কী হবে, scientific definition, a body which has only mass but no size, that is a body of negligible dimension। অর্থাৎ অনলি মাস থাকবে, ঠিক আছে, কোনো সাইজ থাকবে না, ঠিক আছে, কিন্তু আবার প্র্যাকটিক্যালি কোনো যদি সাইজ না থাকে মাস কী করে থাকবে, সাইজলেস, তো তো চোখেই দেখা যাবে না, সাইজই নেই, কিছু তো একটা সাইজ থাকবে। অর্থাৎ আলটিমেটলি আমরা ইন কারেক্ট ডিভিশনে বলতে পারি এ বডি অফ নেগলিজেবল ডাইমেনশন, অর্থাৎ যার ডাইমেনশন থাকবে খুব নেগলিজেবল, অর্থাৎ থাকবে কিন্তু খুব কম থাকবে, দ্যাট ইজ পার্টিকেল, ঠিক আছে। নেক্সট একটা ওয়ার্ড কন্টিনাম, হয়তো এটা আমরা অনেকে শুনিনি,
আগেরগুলো শুনেছি। কন্টিনাম তোমরা নোট ডাউন করে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট কন্টিনাম, অর্থাৎ এ ম্যাটেরিয়াল অফ কন্টিনিউয়াস মাস রাদার দ্যান অ্যাজ ডিসক্রিট পার্টিকেল। আমরা এমনি জানি কোনো একটা মাস বা কোনো একটা বডি ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল, এমনি যদি ফিজিক্সের কনসেপ্টে যায় অ্যাটম আর ইলেকট্রন প্রোটন অনেক কনসেপ্ট আছে, জাস্ট ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল মিলে বা বস্তু মিলে একটা বড় বস্তু তৈরি হয়, অর্থাৎ বস্তু কণা মিলে একটা বড় বস্তু তৈরি হয়, সেটা আমরা জানি। ঠিক আছে, কিন্তু কন্টিনামের কনসেপ্টটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল হবে যেটা হচ্ছে কন্টিনিউয়াস মাস থাকবে র্যাদার দ্যান দ্য ডিসক্রিট পার্টিকেল, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল বা ডিসক্রিট পার্টিকেল ছাড়াও সেটা একটা সিঙ্গেল পার্টিকেল, অর্থাৎ একটা কন্টিনিউয়াস মাস হবে, তখন সেটাকে কন্টিনাম বলা হয়। বোঝা গেল? তাহলে হচ্ছে লেংথ, আমরা জানি যে কোনো কিছুর লেংথ একটা ডাইমেনশন দ্যাট ইজ অ্যাপ্লাইড টু দ্য লিনিয়ার ডাইমেনশন অফ আ স্ট্রেট লাইন অর কার্ভ লাইন। কোনো একটা স্ট্রেট লাইন বা কার্ভ লাইনের লিনিয়ার ডাইমেনশন যেটা করায় দ্যাট ইজ কল লেংথ, দৈর্ঘ্য বাংলায় যেটা বলে। নেক্সট হচ্ছে এরিয়া, এরিয়া আমরা জানি ক্ষেত্রফল, 2D ডাইমেনশন, অর্থাৎ 2D ফিগার বা 2D হলে সেটা হচ্ছে এরিয়া মেজার করে। ঠিক আছে, 2 ডাইমেনশনাল হবে। ঠিক আছে, কোনো একটা বস্তু সাইজ বা শেপ হলে সেটাকে তার এরিয়া বলে। ঠিক আছে, দুটো ডাইমেনশন মিলে কিন্তু এরিয়া হয়, আমরা প্রত্যেকটার এরিয়ার ফর্মুলাতে জানি। নেক্সট হচ্ছে ভলিউম। ঠিক আছে, ভলিউম মানেই কিন্তু 3 ডাইমেনশনাল, এটা কিন্তু মনে রাখতে হবে। ভলিউম হচ্ছে 3 ডাইমেনশনাল, এরিয়া হচ্ছে 2 ডাইমেনশন, ভলিউম হচ্ছে 3 ডাইমেনশন, অর্থাৎ 3টা ডাইমেনশন থাকবে। 3টা ডাইমেনশন কী কী? ইন জেনারেল লেংথ, ব্রেথ অ্যাজ ওয়েল অ্যাজ ডেপথ অর হাইট, অর্থাৎ 3টা মিলে হচ্ছে ভলিউম পাবে। এই জন্য আমরা যে কোনো ভলিউমের ফর্মুলাতে বা ইউনিটে কিন্তু আমরা ওই কিউব, মিলিমিটার কিউব, মিটার কিউব পাই, আর 3টা ডাইমেনশন কিন্তু ইউজ করি, লেংথ, ব্রেথ, ডেপথ বা হাইট। ঠিক আছে, নেক্সট হচ্ছে টাইম। টাইমটা আমরা জানি। ঠিক আছে, টাইম ইজ দ্য মেজার অফ দ্য অকারেন্স অফ অ্যান ইভেন্ট। কোনো একটা ইভেন্ট বা ঘটনার মেজারমেন্ট করা হয় তার অকারেন্সের, সেটা হচ্ছে টাইম। কোনো আমরা একটা কাজ করি, 2 ঘন্টা কাজ করলাম, তার মানে কি কাজ একটা ইভেন্ট, তার মেজারমেন্ট কতটা টাইম ধরে সেটা অকার করলো, সেটাই হচ্ছে আমার টাইম। ঠিক আছে, নেক্সট হচ্ছে মাস। ঠিক আছে, আমরা জানি মাস মানে ভর, দ্য অ্যামাউন্ট অফ দ্য ম্যাটার প্রেজেন্ট ইন দ্য বডি। কোনো একটা বডির মধ্যে যতটা ম্যাটার অর্থাৎ বস্তু প্রেজেন্ট থাকে দ্যাট ইজ কল মাস। আমরা জানি মাস ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার হচ্ছে ওয়েট, যেটাকে বাংলায় বলা হয় ওজন বা ভার। আমরা জানি দ্য ফোর্স উইথ হুইচ আ বডি ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবী প্রত্যেক আমরা ছোটোবেলায় পড়ে এসেছি, পৃথিবী প্রত্যেক বস্তুতে তার নিজের কেন্দ্রের দিকে টানে, যেটাকে অভিকেন্দ্র বল বলে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়েট। এবার আমরা ওয়েট বের করতে পারি, সিম্পল ওয়েট ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস ইজ কনস্ট্যান্ট আর অ্যাক্সেলারেশন হচ্ছে প্লেস টু প্লেস ভ্যারি করে, এই জন্য ওয়েট ভ্যারি করে। মাস কনস্ট্যান্ট, ওয়েট ভ্যারি করে। ওয়েট কেন ভ্যারি করে? একমাত্র জি এর জন্য, জি ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, সেটাকে বলে ওয়েট। নেক্সট হচ্ছে স্পেস। স্পেস, দ্য ডাইমেনশন অফ দ্য হাইট, ডেপথ অ্যান্ড উইথ উইদিন হুইচ অল দ্য থিংস এক্সিট অ্যান্ড মুভ। ঠিক আছে, তো স্পেস কিছুই না, স্পেস মানে একটা জায়গা। ঠিক আছে, প্লেস, অর্থাৎ হাইট, ডেপথ অ্যান্ড উইথ হবে 3 ডাইমেনশনাল। ঠিক আছে, যার ভিতর কোনো বস্তু সেটা এক্সিট বা মুভ করতে পারে, দ্যাট ইজ স্পেস। ঠিক আছে, বোঝা গেল? চলো, যেটা আমি বলছিলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মানে হচ্ছে ফোর্স থাকবে, তো ফোর্স জিনিসটা কি, ফোর্সের ডেফিনেশনটা জানি, আমরা অনেকেই জানি, তো এখানে আমি বলে দিচ্ছি তাও একবার ডিভিশন পারপাসের জন্য। ঠিক আছে, ফোর্স ইজ এনি অ্যাকশন দ্যাট ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ মোশন অফ অ্যান অবজেক্ট। অবজেক্টের কোনো একটা স্টেট বা মোশনকে সেটা কি করতে পারে, চেঞ্জ করতে পারে। শুধু মোশন না, সেটা রেস্টে থাকলে চেঞ্জ করতে পারে। সাপোজ আমি এখানে, তোমরা ধরো কোনো একটা বই বা কিছু একটা রাখা আছে, এবার আমি কি করব, যদি আমি বাইরের থেকে ওর ভিতরে ফোর্স অর্থাৎ ধাক্কা দিই, তাহলে সেটা কী হবে, চেঞ্জ হবে। তাহলে কী হবে, ফোর্স হচ্ছে একটা অ্যাকশন যেটা হচ্ছে বডির অবস্থানকে, তার স্টেটকে চেঞ্জ করে। ঠিক আছে, এবার অন্যভাবে আমি বলতে পারি, অন্য ডেফিনেশনে, বেটার ডেফিনেশন, ফোর্স নাথিং বাট ইজ এ পুল অর পুশ। ঠিক আছে, পুশ অর পুল, টানা বা ধাক্কা। পুল মানে টানা, পুশ মানে ধাক্কা। ঠিক আছে, সেটা হচ্ছে আমার ফোর্স। আমাদের নেচারে জেনারেলি যে ফান্ডামেন্টাল ফোর্সগুলো আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটি, যেটাকে বলে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড উইক নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, এবার হচ্ছে যেটা আমাকে মেকানিক্স পড়তে গেলে জানতে হবে, আমরা পড়ে এসেছি। ঠিক আছে, আমি ওই জন্য অত ডিটেলসে যাব না, রিভাইজ পারপাসের জন্য বলছি, যেটা ফিজিক্সও থাকে। এই 3টা জিনিস আমাকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, সারা জীবন লাগবে। নিউটনস ল। ঠিক আছে, নিউটনস ল বলতে নিউটনস ল অফ মোশন, নিউটনের কিন্তু অন্য ফর্মুলাও আছে, নিউটনস গ্র্যাভিটেশনাল লও আছে কিন্তু। ঠিক আছে, তো এটা এখন হচ্ছে নিউটনস ল অফ মোশন।
ঠিক আছে, 3টা ল হয়, ছোটোবেলার থেকে পড়ে এসেছি। ঠিক আছে, নিউটনস ফার্স্ট ল বলে, সেকেন্ড ল, থার্ড ল। ঠিক আছে, তো ফার্স্ট লটা কি, নিউটন ফার্স্ট ল, অ্যান অবজেক্ট রিমেইনস অ্যাট রেস্ট ইফ অরিজিনালি অ্যাট রেস্ট or moves in a straight line with constant velocity if the net force on it is zero। অর্থাৎ কোনো একটা বস্তু যদি রেস্টে থাকে অথবা মোশনে থাকে, ঠিক আছে, সেটার কী হবে, রেস্টেই থাকবে, আর মোশনে থাকলে সেটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে সেটা মুভ করবে। কি, ইফ দ্য নেট ফোর্স অন ইট জিরো। ঠিক আছে, তার উপরে নেট ফোর্স যদি জিরো হয়। ঠিক আছে, ডেফিনেশনটা একটু কঠিন মনে হলো, তাহলে আমি একটু আরও ইজি করে যদি বলি। ঠিক আছে, an object continuous in its state of rest or motion unless an external force is applied to it। যদি এর উপরে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই যদি না হয়, তাহলে কি হবে, কোনো একটা বস্তু যদি রেস্টে থাকে সে রেস্টেই থাকবে, আর মোশনে থাকলে সে মোশনেই থাকবে, তার কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ কোনো একটা বস্তু যদি রেস্টে থাকে, তার উপরে যদি আমি এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে সে সারা জীবন রেস্টেই থাকবে। আর কোনো বস্তু যদি মোশনে থাকে, তাহলে তার উপরে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না অ্যাপ্লাই হয়, তাহলে সে সারা জীবন মোশনেই থাকবে। ঠিক আছে, কারণ আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যখন হচ্ছে কোনো একটা মেঝেতে অত বল গড়িয়ে দিলাম, তাহলে বলটা কি আছে, মোশনে আছে। ঠিক আছে, এবার এর উপরে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হলে সেটা কিন্তু মোশনেই থাকবে, অর্থাৎ চলতেই থাকবে। এবার কোশ্চেন হতে পারে যে কই এটাতে একটা ডিস্টেন্সে গিয়ে থেমে যায়, তার কারণ থেমে যায় অবশ্যই তার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এক্সটার্নাল ফোর্স, তার জন্যই থেমে যায়। সেটা কি, ফ্রিকশনাল ফোর্স। বলটা যখন মুভ করে তার অপোজিট ডিরেকশনে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে বিটুইন দ্য সারফেস অফ বল অ্যান্ড ফ্লোর, এবং সেই ফোর্সটাই তাকে থামিয়ে দেয়। যদি এই ফ্রিকশনাল ফোর্স না থাকতো, তাহলে কিন্তু বস্তুটা চলতেই থাকতো। তাহলে বোঝা গেল ফার্স্ট ল। ঠিক আছে, এই জন্য নিউটনস ফার্স্ট লকে বলা হয়, ঠিক আছে, ল অফ ইনার্শিয়া, ল অফ ইনার্শিয়া। ঠিক আছে, এইটা তোমরা নোট ডাউন করতে পারো যে নিউটনস ফার্স্ট ল কিন্তু অ্যাকচুয়ালি ফোর্সেরই ডেফিনেশন। আমরা ফোর্সের যে ডেফিনেশনটা সেটা কিন্তু নিউটনস ল থেকেই পাই। সেটাকে আমরা আরেকবার বলতে পারি, ফোর্স কি, ফোর্স এক এক্সটার্নাল এজেন্ট। ঠিক আছে, যেটা কোনো বস্তুর উপরে অ্যাপ্লাই করলে, ঠিক আছে, বস্তুটা যদি রেস্ট কন্ডিশনে থাকে সেটা মোশনে হয়ে যাবে, আর মোশনে থাকলে রেস্টে আসবে, এবং সেটা অ্যাপ্লাই না হলে রেস্টই থাকবে, মোশনেই থাকবে। তাহলে কিন্তু নিউটনস ফার্স্ট ল কিন্তু আমাদের ফোর্সের ডেফিনেশনকেই কিন্তু দেয়। তাহলে আমরা ফোর্সের ডেফিনেশন কোথার থেকে পাই, নিউটন ফার্স্ট ল থেকে। ঠিক আছে, শুধুমাত্র ডেফিনেশন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে নিউটনস সেকেন্ড ল। ঠিক আছে, এবার আমি আগেই বললাম নিউটনস ফার্স্ট ল কিন্তু অ্যাকচুয়ালি ফোর্সেরই ডেফিনেশন। এবার সেকেন্ড লটা কি, নোট ডাউন করে নিতে পারো। সেকেন্ড ল থেকে আমরা কি বলি, ফোর্সের ফর্মুলা পাই, অর্থাৎ ফোর্সের ভ্যালু পাই। ফার্স্ট ল সিম্পলি ডেফিনেশন দিয়েছে, কোনো ফর্মুলা বা ক্যালকুলেশন দেয়নি কী করে বের করবো। সেকেন্ড ল কিন্তু সেটাই দেয়। ঠিক আছে, এবং সেকেন্ড লতে সিম্পলি বলা হয়েছে কোনো বডি বা অবজেক্টের উপর যে ফোর্স অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের সমান, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, এবার আমরা অনেকেই জানি মোমেন্টাম কি, তাও আমি বলে দিচ্ছি। মোমেন্টাম, যেটা আমরা ম্যাক্সিমাম সময় পি দিয়ে ডিনোট করি, পি এখানে দেখাচ্ছি, পি ইকুয়াল টু এম ইন্টু ভি। এম হচ্ছে মাস আর ভি হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ মাসকে ভেলোসিটি দিয়ে ইন্টু করলে যেটা পাবো সেটা হচ্ছে মোমেন্টাম, মাস ইন্টু ভেলোসিটি। অর্থাৎ তাহলে মোমেন্টাম কি, মাস ইন্টু ভেলোসিটি। ঠিক আছে, হ্যালো, এবার মাস তো চেঞ্জ হয় না, তাহলে ফোর্স ইকুয়াল টু হবে মাস ইন্টু, তাহলে কি হবে, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। আমি কি বলছি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি। এবার মাস যদি কনস্ট্যান্ট থাকে তাহলে রেট অফ চেঞ্জ বলতে ভেলোসিটির রেট অফ চেঞ্জ, তাহলে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ঠিক আছে, এবার রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানেই আমরা জানি অ্যাক্সেলারেশন, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অর্থাৎ টাইমের রেসপেক্টে ভেলোসিটির চেঞ্জ, অর্থাৎ ভি বাই টি, অর্থাৎ ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে ফোর্স ইকুয়াল টু কী পেলাম, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এটা তোমরা সবাই মনে রাখবে, ফোর্সের ফর্মুলা, বেসিক ফর্মুলা। ঠিক আছে, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ঠিক আছে, সেটা হচ্ছে ফোর্স। তাহলে আমি বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা আবার বলতে পারি, এফ ইকুয়াল টু পি বাই টি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ টাইমের রেসপেক্টে মোমেন্টামের চেঞ্জ। এবার পি মানে হচ্ছে এম ইন্টু ভি বাই টি, তাহলে এম ইন্টু ভি বাই টি এটাকে লিখতে পারি। এবার ভি বাই টি মানে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। ইন ডেরিভেটিভ এর রেসপেক্টে যদি বলতে চাই, ডেরিভেটিভ মিন ক্যালকুলাস, ঠিক আছে, অবিকলনের হয়ে যাবে। তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিপি বাই ডিটি।
ঠিক আছে, অর্থাৎ পিকে টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ, দ্যাট ইজ ফোর্স। এটাকে ব্রেক করলে পি এর জায়গায় এম ইন্টু ভি লিখতে পারি। ঠিক আছে, এম হচ্ছে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসে যায়, আমরা জানি কোনো ডেরিভেটিভ ভিতরে কনস্ট্যান্ট থাকলে সেটা বাইরে চলে আসে, তাহলে এখানে আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি। ঠিক আছে, ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ইন্টু এই যে ডিভি বাই ডিটি, অ্যাজ পার ক্যালকুলাস অনুযায়ী আমরা লিখতে পারি অ্যাক্সেলেশন এ, তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। ঠিক আছে, চলো এবার তাহলে ইউনিটটা দেখে নেই। ঠিক আছে, দুটো সিস্টেম যেটা খুব ইউজ হয়, একটা এসআই সিস্টেম, একটা সিজিএস। ঠিক আছে, এসআই সিস্টেমে তাহলে এই ফোর্সের ইউনিট কী হবে, বেসিক ইউনিট মাসের ইউনিট কি কেজি। ঠিক আছে, অ্যাক্সেলেশন মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকেই নিউটন বলা হয়। ঠিক আছে, ব্যবহারিক ক্ষেত্রে নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ইন সিজিএস সিস্টেম আমরা অনেকেই জানি যেটা হচ্ছে ডাইন, সিঙ্গেল ওয়ার্ডে ডাইন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কীভাবে, মাস মানে হচ্ছে গ্রাম, আর অ্যাক্সেলেশন মানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট মিনস ডাইন। এই রিলেশনটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, 1 নিউটন ইকুয়াল টু 1 লাখ ডাইন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের নিউমেরিক্যাল করার সময় অনেক সময় ইউনিট কনভার্সেশনে লাগে। সিজিএসে দিলে যদি এটা আমাকে এসআইটা কনভার্ট করতে হয় তখন কিন্তু এটা করতে হবে। 1 নিউটন হচ্ছে 1 লাখ ডাইন, তাহলে 1 ডাইন ইকুয়াল টু তাহলে কী হবে 1 বাই 1 লাখ। এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে থার্ড ল। তো নিউটনস থার্ড লতে কী বলেছে সেটা আমরা জানি, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, অর্থাৎ ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। ঠিক আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, সেটা হচ্ছে নিউটনস থার্ড ল। অর্থাৎ আমরা রিয়াকশন, যে কোনো ফোর্সের রিয়াকশন কনসেপ্টটা কিন্তু আমরা থার্ড ল থেকে পাই। ঠিক আছে, এখানে আমি 3টা এক্সাম্পল দিয়েছি যেটা আমরা পড়ে এসেছি, যে বন্দুক দিয়ে যখন গুলি চালানো হয় তখন বন্দুকের ট্রিগারটা পিছন দিকে একটা ধাক্কা মারে, সেটা কী জন্য হয়, সেটা হচ্ছে রিয়াকশন ফোর্সের জন্য, যখন এই সামনের দিকে চলে যায়। ঠিক আছে, অ্যাজ পার নিউটন থার্ড ল একটা উল্টো দিকে রিয়াকশন ফোর্স দেয়। ঠিক আছে, সেম অ্যাজ কামানের ক্ষেত্রেও তাই, আমরা টিভিতে দেখেছি কামানের থেকে যখন গুলি বের হয়, দ্যাটস মিনস অ্যাকশন ডিউ টু রিয়াকশন, এটা পিছনের দিকে চলে যায়। ঠিক আছে, বোঝা গেল আজকে এই অবধি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি নেক্সট পার্ট বলবো। থ্যাংক ইউ।